ভারতবর্ষের যত শহর রয়েছে, সেই সমস্ত শহরগুলোর মধ্যে কলকাতা হচ্ছে অন্যতম পুরনো শহর। যা ১৬৯০ সাল নাগাদ অ্যাকচুয়ালি এই কলকাতা শহরের পত্তন হয়েছিল বা জন্ম হয়েছিল বলা যেতে পারে। এবার এই যে কলকাতা যখন জন্ম হয়েছিল সেই সময়টা ৩ টে গ্রাম নিয়ে কলকাতা শহর তৈরি হয়েছিল। সেই সমস্ত কাহিনী আমরা অনেকেই জানি যে এই কলকাতা শহর গড়ে ওঠার পিছনে অনেক ইতিহাস রয়েছে এবং শুধু গড়ে ওঠার পিছনেই নয়, গড়ে ওঠার পরেও এমন অনেক কিছু, অনেক ইতিহাস এই শহরটার মধ্যে রয়েছে। যারা ইতিহাস প্রেমী তাদের জন্য এই শহরটা সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু ইতিহাস প্রেমী বললেই চলবে না, যারা খাদ্যপ্রেমী, যারা একটু নন-ভেজ খেতে ভালোবাসেন, ভেজ খেতে ভালোবাসেন, যাই হোক না কেন, বিশেষ করে নন-ভেজ হয়তো অনেকে বলে থাকেন। কারণ কলকাতা মানেই আ মানে অবাঙালি মানুষদের কাছে কলকাতা মানেই হচ্ছে যেখানে শুধুমাত্র মাছ-ভাত পাওয়া যায়। আদতে তো তা নয়। কলকাতা এমন একটা শহর যেখানে ভেজ নন-ভেজ দুটোই পাওয়া যায়। বাঙালিদের যেদিন ভেজ রান্না হয়, মোস্টলি বাড়িগুলোতে বা মঙ্গল, বৃহস্পতি, শনি এই ৩ টে দিন বিশেষভাবে মানা হয়। অনেক বাড়ি আছে। সেখানে ভেজ বলতে পেঁয়াজ রসুনও ছোঁয়ানো হয় না। সুতরাং এটা মানে কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরের মানুষদের কাছে একেবারেই অজানা। তো যাই হোক, তো যারা জানেন না তাদের জন্য হয়তো আমার এই ভিডিওটা দেখে তারা হয়তো একটু ট্রান্সলেট করে তারা শুনবেন যখন, জানবেন যখন, বুঝবেন যখন, তখন হয়তো কলকাতার প্রতি আরো একটু আকৃষ্ট হবেন। তো এবার বিষয়টা হচ্ছে কলকাতা নিয়ে আমি এতগুলো কথা তো বলে ফেললাম। যতই হোক আমার নিজের শহর এবং সেই শহরটায় অনেক কিছু রয়েছে। তো সেই অনেক কিছুর মধ্যে আজকে একটা কিছু আপনাদেরকে জানাই। সেই একটা জিনিস জায়গা হচ্ছে শোভাবাজার সুতানুটি এবং শোভাবাজার সুতানুটিকে নিয়ে আলাদা করে একটি ভিডিও বানাবো। কিন্তু আজকের এই ভিডিওটা শোভাবাজার সুতানুটি অঞ্চলে থাকা একটি মন্দিরকে নিয়ে। যে মন্দিরটি একেবারে মূল যে রাস্তা মানে যেখান থেকে বাস চলছে, যেটা মেইন রোড বলে থাকি আমরা, সেখানে একদম মাঝখানে। বলা যেতে পারে এই মন্দিরটি যেন ২ রাস্তাকে ডিভাইড করে দিয়েছে এবং এই মন্দিরটি দেখলেই দূর থেকে বোঝা যাবে যে হ্যাঁ, এই রাস্তাটা এই দিকের জন্য, এই রাস্তাটা এই দিকের জন্য। এমনভাবেই মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি সম্পর্কে অনেকেই হয়তো অনেক রকমের ভিডিও বানিয়েছেন। আ কিছু তথ্য হয়তো আপনি ইন্টারনেট ঘাঁটলেও পেয়ে যাবেন। এবং সেই তথ্যগুলো যে সবসময় সত্যি হয় তা তো নয়। এবং আমি যে কথাগুলো বলছি সেটার ক্ষেত্রেও আপনাদের মনের মধ্যে কিছু সন্দেহ থাকতে পারে। তাই চেষ্টা করবেন আ যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে সেই জায়গায় গিয়ে একবার খোঁজ নিয়ে নেওয়ার এবং আমার এই কথাগুলো বক্তব্যর সঙ্গে মিলিয়ে দেখার। যদি অমিল কিছু খুঁজে পান তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি মিল পান তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। তো এই যে মন্দিরটি, যেটি লাল মন্দির বলেই সাধারণভাবে মানুষ জেনে থাকেন। অ্যাকচুয়ালি এই লাল মন্দিরটির আসল নাম হলো পুটিয়া কালী মন্দির। হ্যাঁ, ঠিকই শুনছেন। পুটিয়া কালী মন্দির বা যোগমায়া মন্দির বলেও কিন্তু এটাকে অনেকে জানেন। কিন্তু যেহেতু এই মন্দিরটির যে কালার, সেই কালারটা যেহেতু লাল, তো সেই কারণেই এটাকে লাল মন্দির বলেই মানুষ জানেন। এই মন্দিরটি এমন একটি জায়গায় যেখানে মন্দিরটির এক প্রান্তে হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, অন্য প্রান্তে হচ্ছে আপনার যেটা কুমোরটুলি যে জায়গাটা যেখানে ঠাকুর তৈরি হয় ওদিকটায় চলে যাওয়া যায়। তো এই মন্দিরটি তৈরি হয়েছিল ১৮৯৪ সালে। ১৮৯৪ সালে অমর কৃষ্ণ চক্রবর্তী। আ তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের এবং আ তার পরের দিন ভোরবেলা তিনি ঘুম থেকে উঠে তিনি চলে যান রানীর পুকুরে। রানীর পুকুর কেন? সেই শোভাবাজার যে রাজবাড়ি যেটা বললাম, বলা হয় যে সেই রাজবাড়িরই একটি পুকুর ছিল যেটি রানীর পুকুর বলে বিখ্যাত, পরিচিত ছিল সেই সময় এবং সেই পুকুর থেকে পুটিয়া কালী মানে কালী মূর্তিটিকে তিনি পেয়েছিলেন এবং সেখান থেকে তুলে এনেই এই মন্দিরে তিনি
প্রতিষ্ঠা করেন, এই জায়গাটিতে প্রতিষ্ঠা করেন। পরে যিনি মানে রাজা ছিলেন, তো সেই রাজা নবকৃষ্ণ তিনি নাকি এই মন্দিরটিকে ভালোভাবে প্রতিষ্ঠা করে দেন এবং তারপর থেকে এই জায়গাটিতে পুজো হয়ে আসছে এত বছর ধরে। এবার বিষয়টা হলো কেন এটি রাস্তার মাঝখানেই হলো? আসলে বিষয়টা হলো যে 1894 সাল, সেই সময়টা আসলে এইখানটা এরকম তো ছিল না। এই কলকাতার এত যানজট কোলাহল বা শোভাবাজার অঞ্চলে যেখানে এই মন্দিরটি, সেইখানে এত যানজট কোলাহল কিছুই ছিল না। তো সেই সময় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবার এই যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে আর কি বেশ কয়েকবার, মানে যত সময় গড়িয়েছে কলকাতা শহরের যে বলা হয় যে সোকল্ড উন্নয়ন আর কি, তো সেই উন্নয়নের জন্য এই মন্দিরটিকে বেশ কয়েকবার ভাঙার চেষ্টাও করা হয়েছিল। ভেঙে দেখে মন্দিরটি অন্যত্র সরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করারও একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আদতে সেটা করা সম্ভব হয়নি। দেখা গেছে যে 1942 সাল নাগাদ আর কি এটা শোনা যায় যে যখন লাস্ট টাইম এটি গিয়ে নাকি ঠিক করার চেষ্টা করা, ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই সময় নাকি রাস্তা দুভাগ হয়ে গেছিল, এমনটাও কিন্তু শোনা যায়। এবং তারপর থেকে এখনো পর্যন্ত সেই প্রয়াস চালানো হয়নি। তো স্বভাবতই এই মন্দিরটি কলকাতা শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান। যদিও যারা কলকাতাবাসী তাদের কাছে বিষয়টি খুব মানে সিম্পল, মানে মন্দির রয়েছে, পুজো হচ্ছে, যাচ্ছে, দেখছে, কিন্তু যারা শোভাবাজারে অঞ্চলে থাকেন তাদের কাছে এই মন্দিরটির একটি আলাদা গুরুত্ব রয়েছে। এবং যারা বাইরে থেকে আসেন, মানে যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসেন বা কলকাতার বাইরে থেকে আসেন, যারা এখনো পর্যন্ত এই মন্দিরটি দেখেননি, তাদের কাছে এই মন্দিরটির একটা আলাদাই গুরুত্ব রয়েছে। তো এই ছিল একটা ছোট্ট গল্প, মানে হয়তো আমি খুব তাড়াতাড়ি সাম আপ করে ফেললাম, কিন্তু এটিই ছিল খুব ছোট গল্প, কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যে কলকাতা শহরের এই সমস্ত গল্পগুলো যদি আমরা একটু ছড়িয়ে দিতে পারি তাহলে কলকাতা শহরে আরো বেশি মানুষের সমাগম হবে। টুরিস্ট প্লেস হিসেবে আমরা দেখেছি বা জানি যে লাস্ট মানে 2025 সালে এই কলকাতা এবং পশ্চিমবঙ্গ মানুষের কাছে, মানে ভিন্ন দেশের মানুষের কাছে, বিদেশিদের কাছে, টু বি ভেরি স্পেসিফিক, এটি কিন্তু একটি মানে সব থেকে বেশি ঘোরার স্থান বা দর্শনের স্থান হয়ে উঠেছিল কলকাতা বা পশ্চিমবঙ্গ। সো টুরিস্ট প্লেস হিসেবে কলকাতা এবং পশ্চিমবঙ্গকে আরো মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে মানুষ আসে এবং সঠিক জিনিস দেখে সঠিক এক্সপিরিয়েন্স করে কলকাতা বা পশ্চিমবঙ্গের গুণগান করতে পারে। পরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন।